আসসালামু আলাইকুম। চলে আসলাম ধারাবাহিক পর্বের আজকে পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার জন্য। এখন অ্যালগরিদম জিনিসটা কি, চলো আমরা তার সংজ্ঞাতে দেখে নিই। এটার ইতিহাস কোথা থেকে আসলো বা এটা জিনিসটা কি সেই সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দিব ইনশাআল্লাহ। দেখো, অ্যান অ্যালগরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। এর মানে কি, একটা অ্যালগরিদম হলো ধাপে ধাপে কোনো সমস্যা সমাধানের একটা পদ্ধতি, তাই না? তার মানে যে কোনো একটা কাজকেই আমরা বলবো সমস্যা, আর সেই সমস্যা সমাধানের জন্য যে প্রক্রিয়াটা সেটাকে বলবো আমরা অ্যালগরিদম। আমি যদি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বলি, দেখো, অ্যালগরিদম হলো কোনো কিছুর বর্ণনা দেওয়া। যদি ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এখান থেকে কোনো একটা লোকেশনে যাবে সে, তাহলে আমরা কি বলি যে তুমি এখান থেকে একটা গাড়ি নিবা বা এখান থেকে ডান দিকে যাবা, তারপরে বামের দিকে রাস্তায় যাওয়া, সামনে ওইটা পড়বে, এইভাবে একটা লোকেশন আমরা বলে দেই না অন্যজনকে? সেই লোকের সাথে যায় কিন্তু সেই জায়গায় পৌঁছায় দেই না, তাই না? শুধু বলে দেই যে তুমি এইভাবে গেলে এই জায়গাটায় যেতে পারবা। ঠিক অ্যালগরিদম ফ্লোচার্ট একই জিনিস, যে কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সেটার একটা প্রক্রিয়া বলে দেওয়া। এইটার প্রক্রিয়াটা কেমন? ধরো তোমার এই ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে। এখন তোমার ছোট ভাই আছে বা বোন আছে, সে তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া এটা আমি কিভাবে করব, বা ক্যালকুলেটরটা আমি কিভাবে ব্যবহার করব। তো তুমি তখন বললা যে এটা অন করতে হয়, এখানে চাপ দিয়ে তারপরে সংখ্যাগুলো দিয়ে পরপর যোগ বিয়োগ যাই করতে চাও ইকুয়ালে চাপ দিলেই সেটা কিন্তু হয়ে যাবে। জাস্ট প্রসেসটা বলে দিলে ও তার মতো কি সেটাকে ব্যবহার করতে পারবে না? এই অ্যালগরিদমটাই হলো এরকম, যে তুমি জাস্ট প্রসেসটা বলে দিবা, ঠিক আছে, যেন সে ওই কাজটা ওই অনুযায়ী করে ওর কাজ সম্পন্ন করতে পারে। এইটাই। দেখো, তারপরে যদি আমরা পড়ি, অ্যালগরিদম শব্দটি এসেছে বিখ্যাত মুসলিম গণিতবিদ, ঠিক আছে, অবশ্যই এটা কে নিয়ে আসছে? মুসলিম গণিতবিদ মুসা আল খরিজমি এর নামে থেকে। তুমি জেনে অত্যন্ত খুশি হবা যে আমাদের এই বর্তমান যত ধরনের ডিভাইস আছে সব কিছুই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে কোথা থেকে? অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে। আর সেইটার জনক কিন্তু আমাদের এই মুসা আল খরিজমি, ঠিক আছে। সে অ্যালগরিদমের তখনকার সময়ে বিভিন্ন ধরনের ধারণা দিছিল, আর তার নাম অনুসরণে কিন্তু এটার নাম দেওয়া হয়েছিল অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদম হলো কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে যুক্তিসঙ্গত, অবশ্যই তুমি যেটা বলবা সেটা যেন সঠিক হয় এবং প্রসেসগুলো যেন সুন্দর থাকে সেরকম হইতে হবে, যুক্তিসঙ্গত এবং পর্যায়ক্রমিক। যেমন কাজটা কিভাবে করবে একটা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, শেষেরটা আগে বলা যাবে না, আগেরটা পরে বলা যাবে না, এরকম আর কি। তাইলে পর্যায়ক্রমিক নির্দেশনার সমষ্টি। যদি কোনোদিন তোমার পরীক্ষাতে আসে যে অ্যালগরিদম কি, অ্যালগরিদম কাকে বলে, তখন কিন্তু তোমার এই সংজ্ঞাটা দেবা যে ধাপে ধাপে যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিক নির্দেশের সমষ্টি। আরও যদি আমরা এই সম্পর্কে পড়ি, দেখো, একটি জটিল সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে সহজে সমাধান করার জন্য প্রোগ্রামার অ্যালগরিদম তৈরি করে। অর্থাৎ যে ব্যক্তি তোমার ফোনটা তৈরি করলো বা ল্যাপটপটা তৈরি করলো বা কোনো একটা অ্যাপ বানাবে, হ্যাঁ, সেই অ্যাপটা কিভাবে চলবে সেটাকে আগে ধরো যে ওয়েব ডেভেলপাররা আগে একটা নকশা বানায় নেয়। ঠিক যেরকম বাড়ি করার আগে আমরা একটা নকশা বানাই নিই না, বাড়িটার ডিজাইন বানাই নিই ইঞ্জিনিয়ারের কাছ থেকে, যে কোথায় সিঁড়ি থাকবে কোথায় কি থাকবে। ঠিক প্রোগ্রাম তৈরি করতে গেলেও, অর্থাৎ একটা অ্যাপ বানাইতে গেলেও বা ওয়েবসাইট বানাইতে গেলেও প্রোগ্রামারটা সেটার জন্য আগে ছোটো ছোটো স্টেপে এটা কিভাবে করা হবে, কোন জায়গায় কি থাকবে সেটার একটা সেট আপ করে নেয়। এটাই এখানে কিন্তু বলা আছে। ওকে, অ্যালগরিদম রচনার সময় প্রথমে সমস্যার বিষয় নির্ধারণ করে, অর্থাৎ তুমি যেই কারণে প্রোগ্রামটা তৈরি করবা তার একটা তো নাম থাকতে হবে, তাই না? তারপরে না তুমি সেটার সলভিং করবা, তো সেই সমস্যা সমাধানের একটা শিরোনাম থাকতে হবে। তারপরে এরপর সমস্যাটি বিশ্লেষণ করে সমাধানের ধাপগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে। তারপরে একটা তুমি নাম দিলা যে এটা যোগ করার জন্য, এটা গুণ করার জন্য, এটা এই অংশের জন্য, একটা ওয়েবসাইটের এটা কেনাবেচার জন্য, বিভিন্ন অংশের একটা নাম দিয়ে তার জন্য তুমি একটা প্রোগ্রাম লিখবা, ঠিক আছে। আরও যদি পড়ি, প্রোগ্রামিংয়ে অ্যালগরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যালগরিদম সঠিক না হলে প্রোগ্রামার সঠিকভাবে কাজ করবে না। অর্থাৎ অ্যালগরিদম, তুমি আগে নকশাটা, ধরো যে তুমি যে কোনো কিছু যদি একটা ডিজাইন করো সেটা যদি ঠিক না থাকে, ঠিক আছে, ধরো যে 2-4-5 তলা ঘর উঠাই ফেলছো, সিঁড়ি দাও নেই, তাহলে কি কাজ হবে? ঠিক প্রোগ্রাম তৈরি করার আগে যদি যেহেতু অ্যালগরিদমটা তৈরি করা লাগে, তো অ্যালগরিদমই যদি সঠিক না হয় তাহলে কি তোমার এই প্রোগ্রাম সঠিক হবে? অবশ্যই না। তাইলে সেটাকে খেয়াল রাখতে হবে। একটি সুষ্ঠু ও কার্যকর অ্যালগরিদম প্রোগ্রামের কাজকে সহজ করে, কম মেমোরি ব্যবহার করে এবং দ্রুত ও নির্ভুল ফলাফল প্রদানের করতে সাহায্য করে। তাই প্রোগ্রামিংয়ের দক্ষতা অর্জনের জন্য অ্যালগরিদম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। অর্থাৎ আমরা যে এই অধ্যায়ে পড়ব, সি প্রোগ্রাম পড়ব, ফ্লোচার্ট পড়ব, তার প্রথম স্টেপটাই হলো অ্যালগরিদম। তো সেই সম্পর্কে কিন্তু ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। আমরা এতক্ষণ তাই দেখলাম। এখন আমরা তার একটা খুব সুন্দর একদম সিম্পল তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, তুমি এটা দেখলেই বুঝবা যে আসলে অ্যালগরিদমটা কি।
দেখো আমরা শুরু করি। দেখো এই যে স্টেপ স্টেপ করে বর্ণনা করে দেওয়া হয়েছে, এটাই কিন্তু তোমার অ্যালগরিদম। এখন আমরা তার প্রশ্নটা আগে পড়ি, যেহেতু এটার একটা শিরোনাম থাকতে হবে, আমরা মাঝখানে পড়লাম, তাই না? তো শিরোনামটা কি? ধরা যাক একজন শিক্ষার্থী প্রতিদিন সকালে তার বাইসাইকেল চালিয়ে কলেজে যায়। তার এটা প্রত্যেক দিন কলেজে যাওয়ার সময় সে তার বাইসাইকেল ইউজ করে থাকে। তবে বাইসাইকেল যদি কোনো কারণে নষ্ট থাকে, তাহলে সে রিক্সায় চড়ে কলেজে যায়। কলেজে যাওয়ার ধাপগুলো এইভাবে লেখা যায়। তার মানে তার যদি সাইকেলটা কখনো নষ্ট থাকে, সে কলেজে যাবে কি করে? রিক্সা করে। এখন তুমি দেখো তো, রিক্সা কখন নিবে? যখন তার সাইকেলের সমস্যা হবে তখন। তাহলে বলছে তোমাকে কি, কলেজে যাওয়ার ধাপগুলা তুমি বর্ণনা করবা। দেখো আমরা যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে কাজটাকে আগে প্রথমে শুরু করতে হয় না? এরপরে আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো যে তোমার ক্যালকুলেটরটা তুমি যোগ করার জন্য বের করবা, ক্যালকুলেটরটাকে অন করা লাগবে না, তুমি ফোনটা ইউজ করবা, আগে পাওয়ার বাটনে চাপ দেখি সেটা ডিসপ্লে লাইট নিয়ে আসা লাগে না? সব কিছুই শুরুতে কি করা লাগে? অন করা লাগে, অর্থাৎ কাজটা চালু করা লাগে, শুরু করা লাগে। তাই প্রতিটা অ্যালগরিদমের প্রথম ধাপটাই হলো কাজটাকে শুরু করা, স্টার্ট। ওকে, তার মানে ধাপ একে আমরা কি দিব? শুরু। প্রত্যেকটাতেই দিব এটা, ঠিক আছে? ধাপ 2তে ইনপুট হিসেবে একটি সাইকেল এবং প্রয়োজনীয় টাকা গ্রহণ করি। টাকা কেন? দেখো তো, তোমার সাইকেল তো তুমি সাইকেল চালিয়ে যাইতেই পারবা। এখন তোমার কাছে তুমি কি রিক্সা চালিয়ে যাবা? তোমার কি রিক্সা আছে যে তুমি রিক্সা চালিয়ে, সাইকেল না হলে রিক্সা চালিয়ে যাবা? সেটা তো সম্ভব না। তাহলে তোমার কি করা লাগবে? তখন টাকা নিতে হবে, যে তুমি একটা রিক্সাকে ভাড়া নিয়ে সেটা দিয়ে চলে যাবা, তাই না? তাহলে তোমার ইনপুট যেটা তোমার লাগতেছে, যে তুমি একজন স্টুডেন্ট হিসেবে যখন কলেজে যাবা, সেটার জন্য তোমার কি লাগবে? একটা সাইকেল লাগবে, আর না হলে তার সাইকেল যদি নষ্ট থাকে তখন তোমার কি লাগবে? টাকা লাগবে। তাহলে তুমি যেটা গ্রহণ করতেছো সেটা কি? ইনপুট। তাহলে তুমি এখানে দিলা ইনপুট হিসেবে একটি সাইকেল এবং প্রয়োজনীয় টাকা গ্রহণ করে। ওকে, আই হোপ বুঝতে পারছো। এরপরে দেখো তুমি কখন রিক্সা ভাড়াতে যাবা? যদি সাইকেলটা নষ্ট থাকে। তাহলে তুমি যদি সাইকেল ঠিক থাকার পরেও কলেজে চলে যাও, তোমার বাবা কি সেটা মেনে নেবে? অবশ্যই না। তাহলে তোমাকে আগে কি করতে হবে? চেক করতে হবে। প্রোগ্রামটা এইভাবেই, যে সাইকেল চালিয়ে কলেজে যায়। তবে যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কলেজে যায় কি করে? এই রিক্সা ভাড়া করে। তাহলে প্রথমে আমরা চেক দিলাম সাইকেল কি ঠিক আছে, তোমাকে বলা হলো প্রথমেই চেক দিলা। সকালে ধরো যে বাসার নিচে এসে গ্যারেজে তুমি চেক দিলা যে সাইকেল কি ঠিক আছে। এটার উত্তর দুইটা আসতে পারে, হয় হ্যাঁ আসবে, না হয় কিন্তু না আসবে, তাই না? হ্যাঁ অথবা না, এর বাইরে কি উত্তর আসার কোনো সুযোগ আছে? সাইকেল কি নষ্ট আছে? যদি নষ্ট থাকে হ্যাঁ, না থাকলে কি না, তাই না? তাহলে দেখো হ্যাঁ হলে কি হবে? 4 নং ধাপে যাও। তখন আমরা এটাকে 4 নং ধাপে এসে কি বলবো? সাইকেল চালিয়ে কলেজে চলে যাও। যেহেতু সাইকেল ঠিক আছে, হ্যাঁ আসছে, তাহলে তখন তুমি কি করবা? সাইকেল চালিয়ে কলেজে চলে যাবা। আর যদি এটা না আসে, অর্থাৎ সাইকেলটা নষ্ট আছে, তাহলে তুমি কই যাবা বলছে? 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে এসে কি বলছো? যে রিক্সা ভাড়া করে কলেজে যাও। এই হলো সিম্পল একটা বিষয়। এখানে এসব প্রশ্ন করলা বা নিজেকে নিজে জিজ্ঞেস করলা যে সাইকেল কি ঠিক আছে, চেক দিলা। যদি ঠিক থাকে হ্যাঁ হয়, তাহলে সাইকেল চালিয়ে কলেজে যাও। আর যদি ঠিক না থাকে, উত্তর যদি না আসে, তাহলে সেক্ষেত্রে রিক্সা ভাড়া করে কলেজে যাও। কাজ কিন্তু শেষ। এখন ক্যালকুলেটর যখন আমরা রেখে দিই বা মোবাইলের ডিসপ্লে লাইটটাকে আমরা অফ করে রাখি না, ঠিক প্রয়োজনের সময় যখন লাইট দিই তখন অন করি, প্রয়োজন শেষ হলে অফ করে রাখি, ঠিক প্রোগ্রামটারও শুরু হবে এবং প্রোগ্রামের কাজ শেষ হলে তখন কিন্তু শেষের ধাপটাই আমরা দেবো কি? শেষ করতে হবে। এখন দেখো অঙ্ক ভেদে এই ধাপগুলো চেঞ্জ হয়। তোমাকে যোগ করতে বললে তো যোগ করার প্রসেসটা তুমি বলে দিবা, গুণ করতে বলে গুণ করার প্রসেস বলে দিবা। আমরা এখানে কলেজে যাওয়ার জন্য কি কি ওয়েতে সে কীভাবে যাবে সে ধাপগুলো বর্ণনা করলাম, তাই না? এই যে তুমি বলে দিলা, এই বলে দেওয়াটাই হলো কি? অ্যালগরিদম। ওকে, অথবা তোমার বইতে থাকতে পারে যে চা বানানোর জন্য তুমি একটা ধরো অ্যালগরিদম বানাবা। তো চা বানানোর জন্য কাজটা শুরু করতে হবে। তারপরে প্রয়োজনীয় ধরো কি কি লাগে? পানি লাগবে, কেতলি লাগবে, চিনি লাগবে, চায়ের পাতি লাগবে। তারপরে ধরো যে চিনি, দুধ, যা যা লাগে আর কি, সব কিছুই কাপ ঠাপ তুমি নিলা। এগুলো হলো কি? সব তখনকার ইনপুট। এরপরে তুমি কি করবা? ওইটাকে প্রক্রিয়াকরণ করবা, অর্থাৎ পানিটা গরম করবা, কাজবাজ করবা। এগুলো যখন করবো ওটাকে বলা হয় প্রক্রিয়া। তারপরে তুমি কি করবা? নির্দিষ্ট সময় পরে চেক করবা যে হ্যাঁ তোমার পানি গরম হয়ে গেছে কিনা। যদি হয় তাহলে তুমি চাটা কাপে ঢেলে সরবরাহ করে দিবা। আর যদি না হয়ে থাকে পানি গরম, তাহলে তোমার কি? অপেক্ষা করতে হবে। তাহলে এইভাবে কিন্তু প্রতিটা জিনিসের বর্ণনা করা যায় ধাপে ধাপে, তাই না? এটা তোমার বইতে আছে। ঠিক একইভাবে যখন আমরা কোনো কিছুর কন্ডিশন দিব, তখন তার উত্তর কিন্তু দুইটা আসতে পারে, না হয় হ্যাঁ, না হয় না। ঠিক আছে, হ্যাঁ হলে একটা হবে, না হলে আরেকটা হবে। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই অ্যালগরিদমটা বুঝতে পারলাম। এর পরবর্তীতে আমরা ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের ধারণা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।